অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনা কে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা 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 তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। তৈলবীজ চীনাবাদামের চাষ। দেশি জাতের ধান সংরক্ষণ। পিপিআর রোগের সুসংহত নিয়ন্ত্রণ। মালদা জেলার ১৬ মাইল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় কালিয়াচক ব্লকের কৃষকদের চীনাবাদাম চাষে উৎসাহিত করা হয়। উদ্যান পালন দপ্তর প্রায় ৪০ জন কৃষকদের বাদাম চাষের উন্নত প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন। স্থানীয় কৃষক মোহাম্মদ সোয়াইব আলী প্রশিক্ষণ নিয়ে চীনাবাদাম চাষ করেছেন। তিনি বিঘা প্রতি প্রায় ৩.৫ কুইন্টাল ফলন পাবেন বলে আশা করছেন। আমি মাছ চাষ করি এবং ভুট্টা, আলু, এবং এবারে প্রথমে আমি শুনতে পেলাম ওই ১৬ মাইল রুরাল ডেভেলপমেন্ট অফিস থেকে আমরা ১৬/৩/২০০০ সালে আমরা একটা ট্রেনিং পেলাম বাদামের জন্য, নতুন চাষ করার জন্য। এই অঞ্চলে এর আগে কোনো দিন বাদাম চাষ হয়নি, এটা প্রথমই বাদাম চাষ হয়েছে। বিশেষজ্ঞরা এসেছিলেন এবং আমাদেরকে ট্রেনিং দিলেন। ওই ট্রেনিংয়ে গিয়ে আমরা সব কিছু জানতে পারলাম এবং জানতে পারলাম যে এটা খুব উন্নত মানের লাভজনক চাষ আর কি। তারপরে আমি চাষটা করতে উদ্যোগ হলাম এবং ওদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে ট্রেনিংয়ের সব কথা বললেন। হ্যাঁ, ট্রেনিংটা কীভাবে মাটি তৈরি করতে হবে, আমি মাটি তৈরি করলাম। ১ বিঘাতে আমি করেছি। আগে জমিতে আলু ছিল আর কি, আলুর পরপরই আমি এটা চাষ করলাম। চাষ করেই দুটো চাষ করলাম, এমনি লাঙল চাষ দিয়ে তারপরে ওখানে একটা সার বিঘা প্রতি ৬ কিলো ইউরিয়া, ৪০ কিলো সুপার ফসফেট এবং ১৬ কিলো পটাশ, এটা দিয়েই চাষ করেই আমি তারপরে এটা সারিবদ্ধভাবে ১৪ ইঞ্চি পরপর এবং দূরত্বটা গাছের ছিল ৬ ইঞ্চি পরপর। বীজটা শোধন করা হয়েছিল। বীজটাকে ছড়িয়ে আমরা ওই মুড়িতে যেমন তেল মাখাই না, ওই রকম একটা পাউডার ব্যাভিস্টিন দিয়ে আমরা মাখিয়ে দিলাম, কিছুক্ষণ রাখলাম, তারপরে মূল জমিতে দিলাম। তারপরে ৭-৮ দিন পরই দেখলাম এই গাছগুলো বেড়ে গেল। তারপরে ওখানে আমাদেরকে বলেছিলেন যে এটা একটা মারাত্মক একটা অসুখ হয়, একটা চিটাফোটার মতো ওই অসুখটা কিন্তু এসছিল। তারপরে একটা স্টেপটোমাইসিন বা স্টেপটোসাইক্লিন বলে একটা পাউডার, ওটা দিয়ে স্প্রে করতে বলেছিলেন। ওটা স্প্রে করেছি এবং 10-12 দিন পর স্প্রেটা করতে হয়েছিল। তারপরে কিছু পোকার উপদ্রব হয়েছিল আর কি, আবার বীজটা দিলাম, ওটা দিয়ে আবার ওইটাও থেমে গেছে। এটা JL-24 আমাদেরকে বলেছিলেন 103 মাস 15 দিন, আর 15 দিনে এটা উঠে যাবে। আর ঠিক আমাদের 3 মাস 15 দিন পরই এটা আমি তুলছি। এখন মাঝখানে লাগানোর পর যখনই ওই যে সারটা তো একবারই দিয়েছি চাষের সময়, তারপরে আর দিতে হয়নি। যখন গাছগুলো ফুল আসতে লাগলো আর কি, ফুল আসতে লেগেছে, তখনই গাছের গোড়াতে মাটি দিতে হয়েছে আর কি। এই মাটিটা দিয়েছি, পরেই ওই চিটাফোটা অসুখটা এসেছিলো, তখনই ওই স্প্রেটা করেছি। আর নিড়ানি দিতে হয়নি। এখানে আগাছা ছিল না, যেহেতু ওই আগে আলু ছিল, ওই জন্য এতে কোনো আগাছা হয়নি আমার। যে এখন মোটামুটি আমার 3 মাস 15 দিন আমি এটা তুলছি আজকে। এটা আমি তুলে বাড়িতে গিয়ে এটা
ওই গাছটাকে কেটে নেব, গাছটা উপর দিকটা কেটে ওটা এই জায়গাটাতে জমিতে এক জায়গাতে পালা করে নেব। এটা খুব ভালো জৈব সার হবে। এটা আবার জমিতে আমি প্রয়োগ করতে পারবো জৈব সার হিসাবে। বাদামগুলোকে ওটা ছড়িয়ে আমি ওটাকে ভালো করে পরিষ্কার করে আমরা ওটা বিক্রি করে দেবো। মোটামুটি এখন ওই 5,000 টাকা কুইন্টাল যাচ্ছে আর কি। ফলনিটা মোটামুটি বিঘা প্রতি ওই 3.5 কুইন্টাল থেকে 3.5 কুইন্টাল হবে। হ্যাঁ, 3.5 কুইন্টাল হয়ে যাবে, যা মোটামুটি ভালোই হয়েছে আর কি। বিঘা প্রতি এটা খরচ মোটামুটি ধরেন 5,000 থেকে 5,500। এটা লাভ মোটামুটি ধরেন আশা করছি বিঘা প্রতি ধরেন 10 থেকে 12,000 টাকা এমনি খরচ টরচ বাদ দিয়ে পাওয়া যাবে। অন্যান্য ফসল থেকে এটা লাভজনক। আগামীতে আরও আমি এটা বেশি বেশি করে করবো এরকম ভাবছি। এই চীনাবাদাম তৈলবীজটির চাষের উদ্যোগ সম্পর্কে জানালেন 16 মাইল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক মোহাম্মদ মাইমুল হক। আমরা এই বছর আমাদের 16 মাইল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির বিভিন্ন চাষবাসের উপর আমরা কাজ করি। ওল থেকে আরম্ভ করে মৌমাছি পালন থেকে আরম্ভ করে গাভী পালন থেকে আরম্ভ করে বিভিন্নভাবে আমরা চাষিদের উৎসাহিত করি। এই বছর আমরা কালিয়াচক 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ব্লকে আমরা এই বছর বাদাম চাষে আমরা উৎসাহিত করেছিলাম জেলা প্রশাসনের মাধ্যমে। আমরা এই বছর 40 জন চাষিকে বাদামের উপরে আমরা ট্রেনিং দিয়েছিলাম। জেলা কৃষি আধিকারিক দপ্তর থেকে এসেছিলেন, হর্টিকালচার দপ্তর থেকে এসেছিলেন, তারা ট্রেনিং দিয়েছেন এবং আমরা 3টা ব্লকে 3 হেক্টর জমিতে আমরা এই বাদাম চাষ করেছি। এই কালিয়াচক 2 নম্বর ব্লকে আমাদের সৈয়ব আলী বাদাম চাষ করেছেন, আজকে বাদাম তুলছেন এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ওনারা চাষ ভালোই করেছেন এবং আশা করছি ওনারা সমস্ত খরচ বাদ দিয়েই 12 থেকে 15,000 টাকা ইনকাম করবেন এবং খুব উৎসাহিত হয়েছেন এবং আগামী বছরে এই 3টা ব্লকে বাদাম চাষ আরও ব্যাপকভাবে হবে, লাভজনক হবে এবং ব্যাপক বিস্তার পাবে আর কি। এখন একটু বিরতির পর থাকছে দেশি জাতের ধান সংরক্ষণ। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যে উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি হওয়ায় দেশি ধানের চাষ এখন অনেক কমে গেছে। উত্তর 24 পরগনা জেলার হিজলগঞ্জ ব্লকের মামুদপুর গ্রামে নবদিগন্ত নামে একটি কৃষক সমিতি হারিয়ে যেতে বসেছে এমন দেশি ধানের সংরক্ষণ করছেন। পুরনো দেশি জাতের ধানের মধ্যে সুগন্ধি ধানও রয়েছে। তাঁদের কাছে এই সময় প্রায় 32 ধরনের দেশি ধান আছে। তাঁরা এইসব ধান চাষের এলাকা বৃদ্ধির চেষ্টা করছেন। এই সমিতির 2 জন সদস্য তাদের অভিজ্ঞতার কথা জানালেন। হাইলিং ধানগুলো চাষ করবার ফল নোনা জলে সেই ধান একটাও বাঁচেনি, কিন্তু যে কটা দেশি ধান ছিল যেমন পাটনাই, তালমগর, এগুলো দেখলাম যে এরা বেঁচে আছে এবং মোটামুটি ভালো ফলন দিয়েছে। সেখান থেকে আমরা আমাদের যে হারিয়ে যাওয়া যে দেশি ধান সেইগুলো আমরা অন্যান্য কৃষকদের কাছ থেকে সঞ্চয় করে এবং তার বীজ সংরক্ষণ আমরা প্রতি বছরই করি এবং ঠিক চাষের আগে আমরা প্রতিটা কৃষককে আমরা সেই ধানটা বিক্রি আমরা করি না। বিনিময়ে সেই ধানের ফসল হলে তারা আমাদের কাছ থেকে যদি 1 কিলো ধান নেয়, বছরের পর সেই ফসলটা উঠলে কৃষক আবার আমাদেরকে 2 কিলো ধান দিয়ে যায়। এইভাবে আমরা পরপর প্রতি বছরই এই দেশি ধানটা যাতে হারিয়ে না যায় বা সংরক্ষণ করা যায় তার আমরা চেষ্টা করছি। এতে যেমন সেন্টেড দেশি ধানের ক্ষেত্রে যেমন নোনা সহনশীল আছে, নোনাতে এ ধানটা হয়, বেশি জলেও হয় বা কম জলে যেমন দার্শাল বলে একটা ধান আছে, মাটি ফেটে গেলেও এ ধানটা হয়। যেমন দেশি ধানের ক্ষেত্রে আপনার সেন্টেড আছে তুলসী মুকুল, গোবিন্দভোগ, দার্শাল, কিন্তু হাইলিং ধানের ক্ষেত্রে এই সবগুলো
নেই। আমরা এই বীজ ধানটা চাষিদের কাছ থেকে মার্চ মাস থেকে সংগ্রহ করি এবং সংরক্ষণ করি, আর জুনের প্রথম সপ্তাহ থেকে আমরা এই বীজটা চাষিদেরকে আবার বিতরণ করি। এবং আপাতত বর্তমানে আমাদের কাছে দেশি ধানের বীজ আছে 32 প্রজাতির বীজ ধান আমরা সংরক্ষণ করছি। বস্তায় বীজ ধান সংরক্ষণ করলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা কম হয়, এটা আমাদের কাছে প্রমাণিত। মাটির পাত্রে বীজ ধানটা রাখতে পারলে বীজটা খুব সংরক্ষিত থাকে এবং অঙ্কুরোদ্গম হতে খুব সাহায্য করে। এখন আমাদের নিজস্ব বীজ ভাণ্ডার করা হয়েছে, সেই বীজ ভাণ্ডার থেকে আমরা বীজ সংরক্ষণ করে আমরা চাষবাস করছি। এতে আমাদের বীজতলাটা সুন্দর হচ্ছে, ধানের কলাও ভালো হচ্ছে এবং আমরা এতে অনেক উপকৃত হয়েছি। এখন তো ফাঁকা থেকে বীজ কিনি না, এখন আমাদের বীজ ভাণ্ডার রয়েছে, এই বীজ ভাণ্ডার থেকে আমরা বীজ নিয়ে আমরা চাষবাস করছি দেশীয় ধান। স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক প্রলয় বিশ্বাস এইসব ধান চাষের সুবিধা ও চাষ পদ্ধতি সম্পর্কে জানালেন। যে ধানটাকে সংরক্ষণ করতে হবে সেই ধানটাকে মাঠে থাকা অবস্থায় গাছেতে যখন দাঁতে চাপ দিলে একটা চাল ধানের থেকে খুলে চাল বের করে নিয়ে সেটা যদি দাঁতে চাপ দেওয়া যায়, যদি এক চাপেই যদি একটা কট করে আওয়াজ হয়, সেই ধানটাকে তাদের সংরক্ষণ করতে বলা হয়েছিল। সেই ধানটাকে যদি সংরক্ষণ করতে পারেন তাহলে সেই ধানটা আপনি পরবর্তী বছর ব্যবহার করতে পারবেন। এখানকার অঞ্চলে কৃষকরা ম্যাক্সিমামটাই কী করতো, জমির থেকে ধান তুলে আসার পরে সেই ধানটাকে রোদে শুকিয়ে দিয়ে বস্তায় করে একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে গুদামজাত করতো। এমন জায়গায় গুদামজাত করা হবে যে জায়গাটা একটু ঠান্ডা থাকবে, আবার তলার দিকটাও যেন আবার স্যাঁতসেঁতে না থাকে। বস্তার মধ্যে না রেখে যদি মাটির পাত্রে সংরক্ষণ করা যায় তাহলে এই ধানের অঙ্কুরোদ্গম ক্ষমতা যেমন বাড়বে এবং ধানের গুণগত মানও ভালো থাকবে। খেজুরছড়ি বলে একটি ধান আছে, যে ধানটি নদী ভাঙন অঞ্চল যে সমস্ত আছে সেই অঞ্চলে কৃষকরা এটা বেশি ব্যবহার করে, কারণ অন্যান্য উচ্চ ফলনশীল ধানগুলো সব মারা যাবে, কিন্তু খেজুরছড়ি যদি থাকে সেই খেজুরছড়িকে যদি চাষ করা যায় সে কিন্তু ওই প্রতিরোধ ক্ষমতাটা গড়ে তোলে এবং সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তেমনি একটি ধান আছে দাসশাল, সেটা সুগন্ধি ধান। এই দাসশাল প্রচণ্ড খরাপ্রবণ হলেও এ কিন্তু আপনার এর যে নির্দিষ্ট ফলন সেই ফলনটা কিন্তু সে দেবে। এছাড়া আছে গোবিন্দভোগ, কামিনীভোগ, কনকচুর, তুলসীগড়, এই সমস্ত যে ধানগুলো আছে এই ধানগুলো এই অঞ্চলে কৃষকরা ব্যবহার করে এবং এই অঞ্চলে কৃষকরা যে দেশি ধানটা ব্যবহার করে সেটা সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়ায় বলা যেতে পারে, কারণ কোনো রকম রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক সার তারা ব্যবহার করে না। যে বীজতলা যখন বানাবেন কোনো সময়ের জন্য 3 ফুট বেশি চওড়া যেন না হয়, আর লম্বা আপনি যতটা পারেন করবেন। যথেষ্ট পরিমাণ জৈব সার তাদের প্রয়োগ করতে হবে। ভার্মি কম্পোস্ট এবং গোবর সারকে এই অঞ্চলে কৃষকরা ব্যবহার করে। যদি কোনো রকমভাবে পোকা কিংবা রোগের দ্বারা আক্রান্ত হয় তখন আমরা তাদেরকে নিম গাছের পাতা, নিশিন্দা গাছের পাতা, করঞ্জ গাছের পাতা, এই পাতাগুলোকে দিয়ে যদি আমরা একটা তরল সার বানাই, সেই সারটা বানিয়ে যদি আমরা জমিতে প্রয়োগ করি জৈব সারটা, তাহলে এর অত্যধিক ফলন পেয়েছে। তাতে কোনো রকমভাবে রাসায়নিক কীটনাশক তারা ব্যবহার করছে না, তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই দেশীয় ধানগুলোকে সংরক্ষণ করে রেখেছে। 1 শতক জমি 1 বিঘা জমির জন্য ব্যবহার হয়। 1 শতক জমিতে যদি 3 থেকে 4 কিলো যদি আমরা দেশি ধান বীজতলাতে যদি ফেলা যায় তাহলে 1 বিঘা জমি আমরা সম্পন্ন করতে পারবো। প্রতি গুছিপিতে যদি 2 থেকে 3টে করে যদি আমরা চারা রোপণ করতে পারি তাহলে অনেক বীজটাকে আমরা লাগতে পারে। আমরা সবসময় বলি 15 আগস্টের মধ্যে বীজতলা কমপ্লিট করতে হবে। এই যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো মিনিমাম 140 থেকে 150 দিনের ধান এবং কোনো ভ্যারাইটি আছে 130 দিনের ধান। এবার সেই অনুযায়ী তার কৃষকরা সেইভাবে তারা ফলন তুলছে। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন ও ইমেলের মাধ্যমে দর্শকেরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। হুগলি জেলার ধনেখালি থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন রতন ঘোষ। তিনি বীজতলায় ফুলকপির চারায় গোড়াপচা রোগ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন এবং এই রোগের প্রতিকার কিভাবে করতে হবে তা জানতে চেয়েছেন। কপি গোত্রের সবজিতে চারা ধসা রোগটি মারাত্মক সমস্যা সৃষ্টি করে। বেশ কয়েক ধরনের ছত্রাকের সংক্রমণে এই রোগটি হয়। বীজ অঙ্কুরোদ্গম হওয়ার সময় থেকে শুরু করে চারা অবস্থায় নার্সারিতে চারার বৃদ্ধি দশায় এমনকি মূল জমিতেও রোগটি দেখা দিতে পারে। কাণ্ডের মাটি সংলগ্ন অংশে পচন দেখা যায়, পরে শিকড়ও পচে যায়। আক্রান্ত গাছ ঢলে পড়ে এবং মারা যায়। মাটিতে রস বেশি থাকলে বা বেশি সেচ দিলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগটি বীজবাহিত এবং মাটিবাহিত। নার্সারিতে বা মূল জমিতে সেচের জলের দ্বারা রোগটি ছড়িয়ে পড়ে। এই রোগের উপদ্রব এড়াতে হলে পরিচর্যা ব্যবস্থার উপরে বেশি গুরুত্ব দিতে হবে।
বীজতলা তৈরির জন্য বেছে নিতে হবে উঁচু জমি। বীজ শোধন অবশ্যই করতে হবে। ক্যাপ্টেন বা কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি কেজি বীজে মাখিয়ে বীজ শোধন করা যেতে পারে। নার্সারির মাটিও শোধন করতে হবে। ফরমালিন প্রয়োগ করে পলিথিনের চাদরে যদি 2 সপ্তাহ বীজতলাটিকে মুড়ে রাখা যায় তাহলে মাটিতে বসবাসকারী জীবাণু নষ্ট হয়। এছাড়া জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স একত্রে মিশিয়ে কয়েকদিন জাগ দিয়ে রেখে তারপরে প্রয়োগ করলে মাটিতে রয়ে যাওয়া ক্ষতিকারক জীবাণুর পরিমাণ কমে। এর ফলে নার্সারিতে রোগ কম দেখা যায়। সবচেয়ে ভালো পলিহাউস বা সেট নেটের পরিকাঠামোয় প্লাগ ট্রেতে চারা তৈরি করা, তাহলে নার্সারিতে আর এই রোগ হবার কোনো সম্ভাবনাই হবে না। চারা লাগানোর পরে মূল জমিতে রোগটি দেখা দিতে পারে। মূল জমিতে যথেষ্ট পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স মিশিয়ে যেমন বীজতলায় প্রয়োগের কথা বলা হয়েছে তেমনি মূল জমিতেও প্রয়োগ করা যেতে পারে। খুব ঘন করে চারা লাগানো যাবে না। নির্দিষ্ট জাত বা হাইব্রিডের জন্য যে দূরত্বের সুপারিশ করা হয় তা মেনে চলতে হবে। ভারী সেচ দেওয়া চলবে না। মাটির রসের পরিমাণ বুঝে হালকা সেচ দিতে হবে। এইসব ব্যবস্থাগুলো নেওয়ার পরেও যদি রোগ দেখা যায় তাহলে রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম অথবা ম্যানকোসেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এখন বাজারে অনেক মিশ্র ফর্মুলেশনের ছত্রাকনাশক পাওয়া যায়। প্রয়োজনে কার্বেন্ডাজিম এবং ম্যানকোসেবের মিশ্রণে তৈরি ছত্রাকনাশক কিংবা মেটালক্সিল এবং ম্যানকোসেবের মিশ্রণে তৈরি ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। এখন আবার বিরতির পর থাকছে পিপিআর রোগের সুসংহত নিয়ন্ত্রণ। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। ছাগলের দেহে যেসব রোগের উপদ্রব দেখা যায় তার মধ্যে পিপিআর একটি। এই রোগটির সংক্রামক এবং ভাইরাস ঘটিত। মালদা জেলার হবিবপুর ব্লকের একজন প্রাণী পালিকা রিঙ্কু মণ্ডলের 6টি ছাগলের মধ্যে একটির এই পিপিআর রোগ দেখা দিয়েছে। তিনি এই রোগের প্রতিকার জানতে চাইলেন। ছাগল পুষে একটু গরিব জানে ছাগল টাগল পুষবো না কি করে খাবো। ছাগলের কি হয়েছে, হিপ আছে, মুখ দিয়ে ফেনা পড়ছে, আর মুখে ঘা হয়েছে, পায়খানা করছে, জ্বর পাচ্ছে, খাওয়া দাওয়া কিছুই করছে না, ঝিম ধরা হয়ে বসে থাকছে। ডাক্তারবাবু যদি বলে যে কোনো ওষুধ খেলে ভালো হয় তো আমার খুবই ভালো হবে। আমি ছাগলকে কোনোদিন টিকা দিইনি। পিপিআর রোগের সুসংহত নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে জানালেন হবিবপুর ব্লকের বিএলডিও ডাক্তার সোমেন মজুমদার। ছাগলের ক্ষেত্রে যে অসুখটা এখানে আমরা দেখতে পেলাম, পানিপালকরা যেটা করলেন, এরা কিন্তু সবচেয়ে যেটা ভুল করেছেন, ছাগলের অসুস্থ হয়ে গেছে এখন জানতে পারলাম, এরা কোনো ছাগলের টিকাকরণ কখনোই করেন না। বিভিন্ন অসুখের সঙ্গে ছাগলেরও একটা বিশেষ অসুখ দেখা যায় পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে, বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে অসুখটা সবচেয়ে বেশি যেটা ক্ষতি করে পানিপালকদের সেটা হচ্ছে পিপিআর। পিপিআর অসুখটা ছাগলের ক্ষেত্রে বেশি হয়, ভেড়ার ক্ষেত্রে এটা কম দেখা যায়, তবু এখন দেখা যাচ্ছে। এই অসুখটা 1987 সালে ভারতবর্ষে শুরু হয়েছে এবং অসুখটা হওয়ার পরে 85% উপরে পানি ছাগল মারা যাচ্ছে। এই অসুখটা হয়ে গেলে কিছু করার নেই। যাদের যেসব ছাগলের খুব শরীর স্বাস্থ্য ভালো, বডি স্ট্যাটাসটা ভালো, তারা কিন্তু এদের সঙ্গে যুঝতে পারে, সেক্ষেত্রে এই অসুখটা তাদেরকে কাবু করতে পারে না। কিন্তু যে ছাগলগুলো দুর্বল ছাগল, তারা কিন্তু অসুখটার সঙ্গে সে মারা যায়। এই অসুখটা পিপিআর মানে পেস্টিডিস রুমিন্যান্টস, এটা ভাইরাল অসুখ। অসুখটা প্যারামিক্সো ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস। যে ভাইরাসটা অসুস্থ ছাগলের থেকে সুস্থ ছাগলের সংক্রামিত হয়, বাতাসের মাধ্যমে সংক্রামিত হয়, অথবা তার খাবার দাবারের মাধ্যমে সংক্রামিত হতে পারে। 3 রকম ফর্মের মধ্যে দেখা যায়। প্রথমে যেমন ভাইরাসটা আক্রমণ করে শরীরে, একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে 3 দিন, তারপরে ইনভেসিভ পিরিয়ড শরীরে ঢুকলো সেক্ষেত্রে, এবং লাস্টে হচ্ছে যখন তারা কিছু করার থাকে না, শরীরের ভেতরে চলে গিয়ে এবং স্টোমাককে আক্রমণ করে, সেক্ষেত্রে গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়
এবং লাস্টে সেক্ষেত্রে শেষ মুহূর্তে একদম মুখে ঘা, পাতলা পায়খানা এবং জ্বর দিয়ে মারা যেতে পারে। লক্ষণ যেগুলো হয় সেগুলো দেখা গেছে হাই টেম্পারেচার থাকে, 104 ডিগ্রির উপরে হাই টেম্পারেচার থাকে, সম্পূর্ণ ঝিমিয়ে থাকে, খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়, ঠোঁটটাকে ফাঁক করে দেখা যাবে ওখানে ঘা হয়ে গেছে এবং নাক দিয়ে প্রচণ্ড রকমের ডিসচার্জ হচ্ছে, সর্দি বেরোচ্ছে এবং চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পিচুটি পড়ছে এবং প্রফিউজ ডায়রিয়া হচ্ছে এবং রক্ত পায়খানা হতে পারে। সেই ডায়রিয়া হচ্ছে সুদিং ডায়রিয়া, ডায়রিয়া কোনো আনকন্ট্রোল ডায়রিয়া, কোনো রকমের পায়খানা থামে না এবং ঝিমিয়ে পড়ে এবং মুখে ঘা হবেই। অনেক সময় দেখা যায় পায়েও ঘা হয়। এই লক্ষণগুলো দেখা গেলে বুঝতে হবে যে পিপিআর আক্রান্ত হয়ে গেছে এবং অসুখটা মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে এই সিমটমগুলো শো করে আক্রান্ত হওয়ার পরে। এই অসুখ হয়ে গেলে ট্রিটমেন্ট বলতে অ্যান্টিবায়োটিক দিতে হয়। সেই অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ দিতে, হায়ার অ্যান্টিবায়োটিক্স, পেনিসিলিন এখানে ভালো কাজ করে না, এন্ডোফ্লক্সাসিন অথবা সেফট্রিয়াজোন ত্যাজোব্যাক্টাম, সঙ্গে অ্যান্টিবায়োটিকের সঙ্গে আমাদের অ্যান্টিহিস্টামিন দিতে হয়, প্যারাসিটামল হাই টেম্পারেচারের জন্য দিতে হয়, সালফাডিক্লোমিন ট্যাবলেট ওষুধ দিতে হয় যেটা পায়খানাটা বন্ধ করার জন্য, পায়খানা যদি হয় রক্ত পায়খানা বন্ধ করার জন্য আলাদা ইঞ্জেকশন দিতে হবে এবং সঙ্গে স্যালাইন দিতে হবে, ইন্টারভেনাস স্যালাইন দিতে হবে যাতে বডি ইমিউনিটি যেটা মিনারেল মিক্স যেটা বেরিয়ে যাচ্ছে শরীরের সঙ্গে, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা যেটা রাখতে হবে, তাহলে কিন্তু আমাকে এই ইন্টারভেনাস ফ্লুইড দিতে হবে। এগুলো করলে দেখা গেছে মোটামুটি 30% থেকে 40% ছাগল বেঁচে থাকতে পারে যদি তার স্ট্যাটাসটা, বডি স্ট্যাটাসটা ঠিক থাকে, শরীরেরটা যে শক্তপোক্ত থাকে। এই ক্ষেত্রে দেখা গেছে যে অসুস্থ ছাগলের সঙ্গে সুস্থ ছাগল রাখা চলবে না, এক জায়গায় অনেকগুলো ছাগল রাখা চলবে না, ঘরটা যেন ওয়েল ভেন্টিলেটেড হয় এবং ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে নিয়ম করে কৃমি ওষুধ খাওয়াতে হবে। এবং দেখা গেছে সারা বছরই অসুখটা হচ্ছে, কোনো রকমের সিজনের বেসিসে অসুখটা হয় না, সারা বছরই হচ্ছে। আর যেটা হচ্ছে এই অসুখটা একমাত্র প্রতিরোধ করার উপায় হচ্ছে যে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন প্রথমে 4 মাস বয়সে একটা দেওয়া হয়, আমরা 3.5 মাস বয়সে করে দিতে পারি এবং 3 বছরের মধ্যে সলিড ইমিউনিটি পেয়ে যায়। আর 3 বছরের মধ্যে ভ্যাকসিন দিতে হয় না, 3.5 মাস থেকে 4 মাস বয়সে প্রথমে একটা ভ্যাকসিন করে দিতে হবে, তারপরে অ্যানুয়ালি করলেও কোনো ক্ষতি করে না, অ্যানুয়ালি ভ্যাকসিন করে দিতে হবে। ভ্যাকসিন করার আগে কৃমি ওষুধ খাওয়াতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা গ্রাম বাংলায় ছাগল কিনছি বা কেউ ফার্ম করার জন্য ছাগল নিচ্ছি, আমাদের অসুস্থ ছাগল কিনবো না। সেটা বাইরে থেকে যখন আমরা ছাগলকে ফার্মে নিয়ে আসছি তখন সেটাকে অন্তত কিছুদিন 7 থেকে 10 দিন আইসোলেশন রাখবো, বাড়ির সুস্থ ছাগলের সঙ্গে রাখবো না, পর্যবেক্ষণে রাখবো। যদি দেখা যায় খাওয়া দাওয়া করছে, সবই স্বাভাবিক আছে, কোনো অসুখের সিমটম শো করছে না, তারা বুঝবে সে অসুস্থ ছাগল নয়, সে সুস্থ ছাগল, তখন সে বাড়ির ছাগলের সঙ্গে আমরা মিশিয়ে দেবো। নাহলে সেই ছাগলকে আমরা সম্পূর্ণ সেগ্রিগেট করে দেবো, আলাদা করে রেখে দেবো এবং সেই ছাগলকে আলাদাভাবে চিকিৎসা করবো যাতে আমাদের ফার্মে অন্যান্য ছাগল সে অসুস্থ না হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের চেষ্টায় পানি পালকদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ পানি সম্পদ বিকাশ বিভাগ বিভিন্ন গ্রাম বাংলায় ক্যাম্প করা হয়, পানি স্বাস্থ্য শিবির করা হয়। সেখানে আমাদের এই পানি পালকদের উদ্দেশ্যে ছাগলের ক্ষেত্রে পিপিআর ভ্যাকসিন করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে একটা ভ্যাকসিন করলে 100টা ছাগলকে করা যায়। আমরা সেক্ষেত্রে পিপিআরের শিবির করি, নিয়মিত শিবির করা হয়। এছাড়া যারা পানি পালকরা পানি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পানি মিত্রদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পানি সেবীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সর্বোপরি হাসপাতাল আছে, ডাক্তারবাবু আছে, বিএলডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনারা যদি মনে করেন যে ওখানে দরকার আছে, নিয়মিত ওনারা কিন্তু জিনিসটা পর্যবেক্ষণ করে টিকাকরণের ব্যবস্থা করেন। সেক্ষেত্রে আপনাদের পানি পালকদেরই সচেষ্ট হতে হবে, ভ্যাকসিন করার জন্য আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। অসুস্থ ছাগলকে ভ্যাকসিন করা যাবে না, আর গাভীন ছাগলকে ভ্যাকসিন করা যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। গাভীন ঘরার আগে ভ্যাকসিন করে নেবেন, ব্যাস, তাহলে সে বাচ্চার যেটা হবে সেটা কিন্তু কিছুটা ইমিউনিটি মায়ের থেকে প্যাসিভ ইমিউনিটি পেয়ে যেতে পারে, তাহলে আমাদের পানি পালকরা লাভবান দেখতে পারে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, ইটিভি নিউজ বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।